বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আইনের কৌশল চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপিল কাকে বলে, আপিল কখন করা যাবে এবং আপিল কখন করা যাবে না, আপিল মোট কতটি আদালতে করা যাবে এবং কোন কোন আদালতে আপিল করা যাবে। তো ভিউয়ার্স, এই সকল প্রশ্নের উত্তর সহ প্রয়োজনীয় এমসিকিউ সংবলিত আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট টু লাস্ট ক্লাসটি যদি আপনারা কোনো স্কিপ না করে দেখেন অবশ্যই অনেক উপকৃত হতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যার মাধ্যমে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব আপিল সম্পর্কে। মূলত একটি মামলা শুরু হলে ফৌজদারি মামলার ক্ষেত্রেই ধরেন, ফৌজদারি মামলা শুরু হলে ম্যাজিস্ট্রেট কী করে থাকেন, ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি সব কিছু পর্যালোচনা করেন। ফরিয়াদি এবং বাদীপক্ষ বা আসামি পক্ষের সওয়াল জবাব নেন, প্রয়োজনীয় দলিলাদি সব কিছু পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সব কিছু নেওয়ার পরে কি করেন, তিনি ওই বিচারের লাস্টে হয় আসামিকে শাস্তি দেন, না হয় উক্ত আসামিকে খালাস দেন। এভাবেই কিন্তু বিচারের প্রথম প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। প্রথম প্রক্রিয়াটি এভাবে শেষ হলেও পরবর্তীতে আরেকটি প্রক্রিয়া থাকে, সেটি হচ্ছে আপিল। তাহলে ভিউয়ার্স, আপিল কাকে বলে? যদি সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট হন এবং ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে তিনি উচ্চ আদালতে উক্ত রায় বাতিল করার জন্য আবেদন করেন, এইরূপ আবেদনকেই আপিল বলা হয়। তাহলে আপিল কাকে বলে আমরা কিন্তু জানতে পারলাম। এখন এই আপিল কখন করা যাবে এবং কখন করা যাবে না, দেখেন আমি দুটি বিষয় লিখছি, একটি হচ্ছে কখন করা যাবে, আরেকটি কখন করা যাবে না। কি করা যাবে না? আপিল। তাহলে আমরা যেহেতু ভাগ করেই শিখব, তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে এই আপিল কখন করা যাবে। তো সেই বিষয়টি সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধির যে ধারাটি নিয়েছি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 405 ধারা। এই ফৌজদারি কার্যবিধির 405 ধারায় আপিল করা যায়। কখন করা যায়? যখন ক্রোকি সম্পত্তি প্রত্যর্পণের আবেদনের বিষয়টি বাতিল হয় তখন সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারে। মানে ফৌজদারি কার্যবিধির 89 ধারা মোতাবেক ক্রোকি সম্পত্তি যে ফেরারি আসামি কর্তৃক ফেরত পাওয়ার জন্য, মানে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য যে আবেদন করতে পারেন, সেই আবেদন যদি প্রত্যাখ্যান হয় তখন কিন্তু সেই সংক্ষুব্ধ ব্যক্তি সেই মালামালগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করতে পারেন। তাহলে 405 ধারায় কিন্তু সর্বপ্রথম আমরা কি জানলাম যে সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আপিল করা যাবে। এরপরে যে ধারাটি নিয়েছি সেটি ফৌজদারি কার্যবিধির 406 ধারা। এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি কোনো ব্যক্তিকে শান্তি রক্ষার বা সদাচরণের মুচলেকা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন তখন সেই ব্যক্তি আপিল করতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কিন্তু ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক, 118 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার জন্য আদেশ দিতে পারেন এবং সেই আদেশ যদি সংক্ষুব্ধ ব্যক্তি মেনে না নিতে চান তখন তিনি আপিল করতে পারেন। কত ধারা মোতাবেক আপিল করতে পারেন? ফৌজদারি কার্যবিধির 406 ধারা মোতাবেক। এরপর আসেন ফৌজদারি কার্যবিধি 406 ক উপধারা। এখানে বলা হয়েছে যে জামিনদার গ্রহণে অস্বীকারের আবেদন যদি প্রত্যাখ্যান হয় সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারেন। মানে ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি কোনো ব্যক্তিকে জামিনদার গ্রহণের জন্য আদেশ প্রদান করেন যে আপনি জামিনদার গ্রহণ করে আপনি কি করেন, এই মালগুলো নিয়ে যান বা আপনি মুক্তি নেন, হ্যাঁ, এই ধরনের নির্দেশ দেওয়ার পরে তখন সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু ফৌজদারি কার্যবিধির 122 ধারা মোতাবেক কি করতে পারেন, জামিনদার না নেওয়ার জন্য আবেদন করতে পারেন যে আমি জামিনদার নেব না। এইরূপ আবেদন করার পরে সেই আবেদন যদি প্রত্যাখ্যান হয় তখন তিনি ফৌজদারি কার্যবিধির 406 ক উপধারা মোতাবেক আপিল করতে পারেন। হ্যাঁ, এখানে কোন ম্যাজিস্ট্রেট এইরকম আদেশ দিলে কোন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে পারেন সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া আছে। এখানে বলা আছে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কর্তৃক বা মুখ্য
বিচারিক ম্যাজিস্ট্রেট কর্তৃক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি এরূপ রায় দেয় তখন সে দায়রা আদালতে আপিল করতে পারবেন। আবার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি এরূপ আদেশ প্রদান করা হয় তখন তিনি মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে পারবেন। এছাড়াও যদি কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরূপ আদেশ দেন তখন মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট এরূপ আপিল করতে পারবেন। ঠিক আছে, 406 ধারা গেল। এখন আমরা জানবো 407 ধারা। আচ্ছা, 407 ধারার জানার আগে আমি কিছুটা কথা বলি। 407 ধারার সাথে আমরা একত্রে নিব 408 ধারা এবং 410 ধারা। ঠিক আছে, এখানেই কিন্তু মূলত বলা হয়েছে যে কয়টি আদালতে আপিল করা যাবে এবং সেই আদালতগুলো কি কি। ঠিক আছে, তো 407 ধারা, 408 ধারা, 410 ধারা, এই তিনটি ধারায় কিন্তু বলা আছে যে তিনটি আদালতে আপিল করা যাবে। সেই তিনটি আদালত কোন কোন আদালত সেই বিষয়গুলো আমরা জানবো। সেটি ফৌজদারি কার্যবিধি 407 ধারায় বলা আছে যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করা যাবে। কার নিকট? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করা যাবে। মানে তাহলে আমরা জানলাম 407 ধারায় যদি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কোনো দণ্ডের রায় দেয় সেই দণ্ডের রায়ের বিরুদ্ধে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা যাবে। এরপর আসেন ফৌজদারি কার্যবিধি 408 ধারা। এখানে বলা আছে যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে দায়রা জজের নিকট আপিল করা যাবে। তাহলে কিন্তু আমরা কি জানলাম? যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ডের রায় দেন সেই দণ্ডের বিরুদ্ধে দায়রা আদালতে দায়রা জজের নিকট আপিল করা যাবে। ঠিক আছে, এরপরে আসেন 410 ধারা। এখানে বলা আছে যদি দায়রা আদালত কর্তৃক কোনো ব্যক্তির দণ্ড প্রদান করা হয় সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কোথায়? হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তাহলে কিন্তু আমরা জানলাম আপিল করা যায় মোট তিনটি আদালতে। কোন তিনটি আদালতে? 407 ধারায় মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে, 408 ধারায় বলা আছে দায়রা আদালতে এবং 410 ধারায় হাইকোর্ট বিভাগে। ঠিক আছে, মনে রাখবেন এই তিনটি ধারা। এরপরে আসেন ফৌজদারি কার্যবিধি 415 ক ধারা। এই ধারাটি আমি নিয়েছি যে কারণ হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল। কিছু কিছু দণ্ড আছে একটু ব্যতিক্রম। যেমন ধরেন যদি একটি মামলায় একাধিক আসামি হয়, সেই একাধিক আসামির দণ্ড হওয়ার ক্ষেত্রে দেখা গেল যে একজন আসামিকে যে দণ্ড প্রদান করা হয়েছে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু অপর আসামিকে যে দণ্ড প্রদান করা হয়েছে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই ক্ষেত্রে কি বিধান আছে? এই ক্ষেত্রে এই 415 ক উপধারা মোতাবেক বলা হয়েছে যে যদি প্রথমোক্ত আসামির দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, পরবর্তী শেষোক্ত আসামিরও দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তার রায় যাই হোক আপিলে খর্ব হবে না। বুঝছেন? এরপর আসেন ফৌজদারি কার্যবিধির 417 ধারা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে আসামির যদি খালাস দেওয়া হয় সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বা ফরিয়াদি আপিল করতে পারবেন। মানে কোনো আসামিকে যদি কি করা হয়, মামলা থেকে খালাস করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে যে যদি সংক্ষুব্ধ ব্যক্তি একবার আপিলের কি করেন, রিকোয়েস্ট করেন, আবেদন করেন, যদি সেই আপিলের আবেদনটি প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডবার তিনি আর আপিলের আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এরপর 417 আরেকটি উপধারা আছে, 417 ক উপধারা। এখানেও একটি বিষয় বলা আছে যে যদি কোনো ব্যক্তির দণ্ড কম হয়ে যায়, মনে করেন সংক্ষুব্ধ ব্যক্তি, সেই ক্ষেত্রে তার সেই দণ্ডের বিরুদ্ধে আবার বেশি দণ্ড করার জন্য আপিল করতে পারবেন। ঠিক আছে, মানে দণ্ড যদি অপর্যাপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আবার আপিল করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে, যদি এরূপ দণ্ড দেওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে এই আপিল করতে হবে। কতদিন? 60 দিন। ঠিক আছে, তো মূলত এই কয়টি ধারাতেই কিন্তু আপিল করা যাবে। ঠিক আছে,
আপনারা নোট করে নিতে পারেন। তো আমরা জানলাম কখন আপিল করা যাবে, এখন জানবো কখন আপিল করা যাবে না। সেই কখন আপিল করা যাবে না সেই ধারাগুলোর সর্বপ্রথম যে ধারাটি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 404 ধারা। এই 404 ধারায় বলা হয়েছে যে যদি কোনো আইনে আপিলের বিধান না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপিল করা যাবে না। মানে যেই সকল বিধান অনুযায়ী আপিল করা যাবে না সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। বিষয়টি বুঝছেন? মানে আপিলের বিধান নাই তখন আপিল করা যাবে না, সহজ কথা। ঠিক আছে, তাহলে প্রথমটাই আমরা 404 ধারা পেলাম। এরপরে আসেন ফৌজদারি কার্যবিধির 412 ধারা। কত ধারা? 412 ধারা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ধারা। এখানে বলা হয়েছে যখন কোনো আসামি নিজের দোষ স্বীকার করে এবং সেই দোষ স্বীকারের ভিত্তিতে তাকে দণ্ড প্রদান করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপিল করা যাবে না। তাহলে 412 ধারায় আমরা জানলাম দোষ স্বীকার করার পর যদি দণ্ড দেওয়া হয় কাউকে, সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। এরপরে ফৌজদারি কার্যবিধির 413 ধারা। 413 ধারায় কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কতিপয় তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যাবে না। তুচ্ছ মামলা কোনগুলো? যদি দায়রা আদালত কর্তৃক 1 মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয় সেটি কিন্তু তুচ্ছ মামলা। ঠিক আছে, এই মামলার বিরুদ্ধে আপিল করা যাবে না। এছাড়াও দায়রা আদালতের জজ কর্তৃক বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট কর্তৃক বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বা প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি কোনো ব্যক্তিকে 50 টাকা পর্যন্ত জরিমানা দণ্ড প্রদান করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপিল করা যাবে না। তাহলে আমরা জানলাম 413 ধারায় তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যাবে না। এরপর আমরা জানবো 414 ধারা। এখানে কি বলা হয়েছে? সংক্ষিপ্ত মামলার ক্ষেত্রে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। আমরা জেনে এসেছি ফৌজদারি কার্যবিধির 260 ধারায়, সেখানে আমরা জানি যে যদি কোনো ম্যাজিস্ট্রেট যারা 260 ধারার কার্য করার ক্ষমতাবান তারা সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করার সময় যদি 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করেন সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। তাহলে 414 ধারায় কিন্তু আমরা জানলাম সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে কিন্তু আমরা জেনে নিলাম কখন আপিল করা যাবে এবং কখন আপিল করা যাবে না, এই কয়টি ধারায় আপিল করা যাবে না। এখন আমরা জানবো যে এই আপিল করা হলে সেই আপিল নিষ্পত্তির রায় কত দিনের মধ্যে দিয়ে থাকেন ম্যাজিস্ট্রেট, সেই বিষয়টি ফৌজদারি কার্যবিধির 442 ধারায় বলা আছে। কত ধারায়? 442-এর ক উপধারা মোতাবেক। ঠিক আছে, 442-এর ক উপধারা মোতাবেক এখানে বলা আছে যে আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়, রিভিশন কথাটাও অ্যাড করা আছে কারণ আমি এর পরের ক্লাসে রিভিশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে বলা আছে আপিলের ক্ষেত্রে যেহেতু আমি আলোচনা করতেছি আপিলের বিষয়টি আনি। যদি কোনো ব্যক্তি আপিল করেন, যেদিন আপিল করবেন সেই দিন হতে পরবর্তী 90 দিনের মধ্যে তার সেই আপিলের শুনানি কার্যক্রম শেষ করতে হবে। এই 90 দিন কিন্তু কার্য দিবস হিসাবে গণনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আপিল সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানেই শেষ করলাম। আশা করছি পরবর্তী ক্লাসটি আপনারা দেখবেন। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।